আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এবার রেকর্ডিং চালু করো এবং হচ্ছে রেকর্ডিং অন করে আমাকে একটু ইনফর্ম করো। ঠিক আছে, ওকে। তাহলে আজকে আমরা মেইনলি যে কন্টেন্টে দেখব, এটা হচ্ছে আমাদের ফাইনাল এক্সামের ফার্স্ট যে টপিকস, সেটা হচ্ছে ডেডলক। তো ডেডলক থেকে কিন্তু সবসময় পরীক্ষায় কোশ্চেন থাকে, প্রতিবারই এক সেট কোশ্চেন ডেডলক থেকে চলে আসে, যেখানে হচ্ছে অলমোস্ট 10 মার্কসের মতো কোশ্চেন থাকে। তো আজকের এই কন্টেন্টটা যদি আমরা একটু মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কমপ্লিট করি, তাহলে কিন্তু এক সেট কোশ্চেন এখান থেকে আমরা পেয়ে যাব। তো এই কন্টেন্টটি আমরা মেইনলি যা যা কভার করব তা হচ্ছে ডেডলক, ডেডলকের ক্যারেক্টারিস্টিক্স, ডেডলক কেন হয়, ডেডলক যদি হয়ে থাকে এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি, প্রিভেন্ট করতে পারি, অ্যাভয়েড করতে পারি, ডিটেক্ট করতে পারি। দ্যাট মিনস ডেডলক রিলেটেড যাবতীয় কথাবার্তা অথবা যাবতীয় বিভিন্ন ধরনের প্রসিডিউর, মেথড, এই সব কিছুই কিন্তু এখানে আজকে আমরা আলোচনা করব। সো আলোচনার শুরুতেই আমি যদি এখানে দেখাই তোমাদেরকে যে একটা সিস্টেম মেইনলি তার মধ্যে কি কি থাকতে পারে। একটা সিস্টেমের মধ্যে মেইনলি হচ্ছে রিসোর্স থাকে এবং হচ্ছে প্রসেস থাকে। সো রিসোর্সের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের রিসোর্স থাকতে পারে, যেমন এখানে R1 থেকে RM পর্যন্ত রিসোর্সের কথা বলা। সো এখানে ফার্স্ট রিসোর্সের কথা বলা হচ্ছে সিপিইউ থাকতে পারে, মেমোরি থাকতে পারে, ইনপুট আউটপুট ডিভাইস থাকতে পারে। এগুলা কিন্তু সিস্টেমের জন্য রিসোর্স হিসেবে কাজ করবে। এখন রিসোর্স যদি মাল্টিপল থাকে তাহলে কিন্তু মাল্টিপল রিসোর্সের আবার সিঙ্গেল কপিও থাকতে পারে, মাল্টিপল কপিও থাকতে পারে। সো এইটা দ্বারা বোঝাচ্ছে মেইনলি R1 হচ্ছে সিপিইউ, দ্যাট মিনস একটা রিসোর্স হচ্ছে সিপিইউ। সিপিইউর একটা সিপিইউ থাকতে পারে অথবা মাল্টিপল সিপিইউ থাকতে পারে। সো এখানে যদি 10টা সিপিইউ থাকে তাহলে আমরা বলবো R1 রিসোর্সের 10 ইনস্ট্যান্স। দ্যাট মিনস R1 রিসোর্স হচ্ছে সিপিইউ, সিপিইউর এখানে 10টা কপি বা 10টা সংখ্যা সিপিইউ এখানে আছে। সেম ভাবে আমরা যদি এখানে R2 ধরি তাহলে R2 তে হচ্ছে আমাদের যে রিসোর্স তা হলো মেমোরি। আর মেমোরির ইনস্ট্যান্স যদি আমরা এখানে 50 ধরি তাহলে এখানে আমরা ধরে নিব R2 রিসোর্স হচ্ছে মেমোরি এবং মেমোরির এখানে 50টা কপি আছে। সো এখানে কিন্তু সিঙ্গেল কপিও থাকতে পারে, মাল্টিপল কপিও থাকতে পারে। যদি শুধুমাত্র বলে এখানে সিঙ্গেল কপি আছে, 1 কপি, দ্যাট মিনস শুধুমাত্র একটা মেমোরি আছে। সেম ভাবে এখানে কিন্তু আমরা অনেকগুলো রিসোর্স নিতে পারি এবং হচ্ছে অনেকগুলো রিসোর্সের সিঙ্গেল ইনস্ট্যান্সও নিতে পারি, মাল্টিপল ইনস্ট্যান্সও নিতে পারি। এখানে এই কথাটা বলা যে রিসোর্সের RI রিসোর্সের WI ইনস্ট্যান্স থাকতে পারে, দ্যাট মিনস একটা রিসোর্সের মাল্টিপল ইনস্ট্যান্স থাকতে পারে। তাহলে যে রিসোর্সগুলো থাকবে এই রিসোর্সগুলোকে মেইনলি প্রসেস ইউজ করবে। তো প্রত্যেকটা প্রসেস রিসোর্সকে ইউজ করার জন্য কি করবে, রিকোয়েস্ট করবে। তো যখন রিকোয়েস্ট করা হয়ে যাবে তখন গিয়ে সিস্টেম প্রসেসটাকে রিসোর্স সিস্টেম রিসোর্সকে প্রসেসের জন্য অ্যালোকেট করে দিবে। সো যখন অ্যালোকেশন কমপ্লিট হয়ে যাবে তখন প্রসেস রিসোর্সটাকে ইউজ করবে। প্রসেস যখন রিসোর্সকে ইউজ করা কমপ্লিট হয়ে যাবে প্রসেস রিসোর্সকে আবার সিস্টেমে রিলিজ করে দিবে। দ্যাট মিনস প্রসেস রিসোর্সকে ইউজ করার জন্য রিকোয়েস্ট করবে। রিকোয়েস্টের পরে যখন রিসোর্সটা তার জন্য অ্যালোকেট করে দেওয়া হয়ে যাবে তখন সেটাকে ইউজ করবে। ইউজ করার শেষে যখন তার কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন সিস্টেমে সে প্রসেস রিসোর্সটাকে আবার রিলিজ করে দিবে। সো এইভাবে প্রসেস কি করবে, রিসোর্সকে ইউটিলাইজ করবে। তাহলে এখানে দুইটা ইনসিডেন্ট হতে পারে, একটা হচ্ছে রিকোয়েস্ট হতে পারে, আরেকটা হচ্ছে ইউজ হতে পারে। সো রিকোয়েস্টের জন্য এই ইনস্ট্যান্সটা কিভাবে হয় আমরা যদি একটু দেখি এখানে। আচ্ছা, তাহলে এখানে আমাদের পুরো কথাবার্তায় দুইটা জিনিস আসলো, একটা হচ্ছে প্রসেস আসলো আর একটা আসলো রিসোর্স। তাহলে প্রসেস কি করবে, রিসোর্সটাকে ইউজ করার জন্য সে রিকোয়েস্ট করবে। তো এখানে কি করবে, সে রিকোয়েস্ট করবে। তো এখানে কি করবে, প্রসেস রিসোর্সকে ইউজ করার জন্য রিকোয়েস্ট করবে।
আবার যখন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হবে তখন কিন্তু রিসোর্সটা প্রসেস যাতে ইউজ করতে পারে সেই জন্য সিস্টেম তার জন্য কি করে দিবে, অ্যালোকেট করে দিবে বা অ্যাসাইন করে দিবে। তো এখানে প্রসেস কি করে, রিসোর্সটাকে ইউজ করার জন্য একটা রিকোয়েস্ট পাঠায়, আর এখানে যে রিসোর্সটা থাকে এই রিসোর্সটাকে প্রসেস যেন ইউজ করতে পারে সেই জন্য রিসোর্সটাকে প্রসেসের জন্য অ্যালোকেট করে দেওয়া হয়। সো এখানে কি হয়, মেইনলি দুইটা ঘটনা হয়, একটা হচ্ছে রিকোয়েস্ট হয় আর একটা হয় অ্যালোকেশন হয়। অ্যালোকেশন, তাহলে দেখো যখন রিকোয়েস্ট ইনসিডেন্ট হয় তখন কিন্তু এখানে যে আমাদের লাইনটা মেনলি হচ্ছে প্রসেস থেকে রিসোর্সের দিকে যায়। আবার যখন অ্যালোকেশন হয় বা হোল্ডিং হয়, এটাকে আমরা অ্যালোকেশনও বলতে পারি অথবা হোল্ডিংও বলতে পারি। হোল্ডিং বলা হচ্ছে এই কারণে কারণ প্রসেস এই রিসোর্সটাকে এখন হোল্ড করে আছে, হোল্ড করে থাকা অবস্থায় সে কি করে, এটাকে ইউজ করে। সো এইখানে হোল্ডিং অবস্থায় বা অ্যালোকেশন অবস্থায় এই যে আমাদের এখানে লাইনটা, এই লাইনটা মেইনলি হচ্ছে রিসোর্স থেকে প্রসেসের দিকে যায়। সো এখানে যে লাইনগুলো থাকবে, লাইনের যে অ্যারো থাকবে সেটা একটু কেয়ারফুলি আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রসেস থেকে রিসোর্সের দিকে যায়, আরেকটা হচ্ছে রিসোর্স থেকে প্রসেসের দিকে যায়। তো একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে অ্যালোকেশন। তো আমরা এখন দেখব হোয়াট ইজ ডেডলক এবং কি কি কন্ডিশনের কারণে ডেডলক হতে পারে। সো ডেডলক এখানে মেইনলি বোঝাচ্ছে ইজ এ স্টেট ইন হুইচ ইচ মেম্বার অফ এ গ্রুপ ইজ ওয়েটিং ফর অ্যানাদার মেম্বার ইনক্লুডিং ইটসেলফ টু টেক অ্যাকশন। দ্যাট মিনস এইখানে ডেডলক বলতে বোঝাচ্ছে এটা একটা স্টেট যেখানে প্রত্যেকটা মেম্বার অপর একটা মেম্বারের উপর সে ডিপেন্ড করে অথবা অন্য একটা মেম্বারের জন্য সে ওয়েট করতে থাকে কোনো একটা অ্যাকশন পারফর্ম করার জন্য। দ্যাট মিনস কোনো একটা সিস্টেমে যখন একটা অ্যাকশন হয়, ওই অ্যাকশনটা হওয়ার জন্য কোনো একটা প্রসেস সে কি করবে, অন্য একটা প্রসেসের উপর ডিপেন্ড করবে অথবা অন্য একটা প্রসেসের উপর ডিপেন্ড করবে। তার জন্য যে রিসোর্সটা অ্যালোকেট করে দেওয়া আছে ওই রিসোর্সটা সে ইউজ করতে পারবে নাকি পারবে না। তো যদি ইউজ করতে পারে তাহলে কি হবে, সেখানে কোনো ডেডলক নাই। আর যদি ইউজ না করতে পারে তাহলে বুঝতে হবে সেখানে একটা ডেডলক থাকতে পারে, ডেডলক হয়। তো এখানে মেনলি হচ্ছে যখন প্রসেস রিসোর্সের জন্য এক্ষেত্রে সে রিকোয়েস্ট করে, যদি প্রসেস রিসোর্সটাকে ইউজ করার জন্য সে অ্যালোকেশন পেয়ে যায় তাহলে এখানে কি হবে, কোনো ডেডলক হবে না। কিন্তু যদি এরকম হয় প্রসেস কি করলো, রিসোর্সটাকে ইউজ করার জন্য রিকোয়েস্ট সে পাঠালো, কিন্তু সে রিকোয়েস্ট পাঠানোর পরে দেখা যাচ্ছে এখানে যে রিসোর্সটা ছিল এই রিসোর্স অন্য একটা প্রসেস ইউজ করে। ধরো P2 কি করতেছে, এই রিসোর্সটাকে ইউজ করে, আর এখানে P1 এইটাকে ইউজ করার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছে। তো সে এখানে রিকোয়েস্ট পাঠানোর পরে কি করলো, একটা ওয়েটিং স্টেটে চলে আসলো, কারণ এই মুহূর্তে এই রিসোর্সটা অ্যাভেলেবেল নাই। যেহেতু অ্যাভেলেবেল নাই কারণ এখানে P2 এটাকে ইউজ করে, আবার এখানে P1 এর কিন্তু এই রিসোর্সটা ইউজ করা দরকার। এখন যেহেতু এখানে P1 এই রিসোর্সটাকে ইউজ করার সুযোগ পাচ্ছে না, P1 কি হবে, একটা ওয়েটিং স্টেটে চলে আসবে। এখন যদি এখানে কন্ডিশনটা এরকম হয়, সিচুয়েশনটা এরকম হয়, P2 সব সময়ের জন্য R1 কে ইউজ করে হোল্ডিং করে আছে। তো P2 কি করলো, আর কে এখানে হোল্ড করে আছে, কখনোই P2 আর কে রিলিজ করে না। আর যদি রিলিজ না করে তাহলে কিন্তু এখানে P1 কখনোই আর কি ইউজ করতে পারবে না। আর যেহেতু ইউজ করতে পারবে না তাহলে সে কি করবে, সবসময় এখানে ওয়েটিং লিস্টে থেকে যাবে। এখন তার এই ওয়েটিং লিস্ট বা ওয়েটিং টাইমটা যদি এরকম হয় নেভার এন্ডিং, কখনোই তার ওয়েট করাটা কমপ্লিট না হয়, শেষ না হয়, এই যে সিচুয়েশনটা এখানে অ্যারাইজ হলো এটাকে বলা হচ্ছে ডেডলক। ইন সিম্পল আমি যদি তোমাদেরকে বলি ইন জেনারেল একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে, যেমন ব্যাংক থেকে আমি 10 লাখ টাকা লোন নিতে চাচ্ছি, কিন্তু আমাকে 10 লাখ টাকা লোন দেওয়ার জন্য দেখা যাচ্ছে ওই 10 লাখ টাকা অন্য একটা কাস্টমার লোন নিয়ে আছে।
ওই কাস্টমার যখন 10 লাখ টাকা পরিশোধ করবে তারপরে গিয়ে আমি কি করতে পারবো, ওই লোনটা নিতে পারবো। এখন দেখা যাচ্ছে কি ওই কাস্টমার সে কখনোই ওই 10 লাখ টাকার রিটার্ন দেয় নাই, ব্যাক করে নাই, যার কারণে আমি 10 লাখ টাকা আর লোন নিতে পারছি না। সো আমি কি করতেছি, ওই 10 লাখ টাকা নেওয়ার জন্য আমি সারা জীবন ওয়েট করতেছি কখন ওই গ্রাহক 10 লাখ টাকা ব্যাক করবে, আর ব্যাক করলে আমি ওই 10 লাখ টাকা ইউজ করব। তো যদি এরকম হয় আমার ওয়েটিং টাইমটা সারা জীবনের জন্য নেভার এন্ডিং স্টেটে চলে গেল। ওই কাস্টমার 10 লাখ টাকা ব্যাক দিচ্ছে না, আমি 10 লাখ টাকা পাচ্ছি না, আমার স্টেপটা এমন হলো নেভার এন্ডিং টাইম, আমি সারা জীবনের জন্য ওয়েট করছি। তো এই যে সিচুয়েশনটা অ্যারাইজ হলো সেটাই হচ্ছে ডেডলক। দ্যাট মিনস প্রসেস কিছু চাচ্ছে, কোনো একটা রিসোর্স চাচ্ছে কিন্তু ওই রিসোর্স সে পাচ্ছে না, এই যে সিচুয়েশনটা অ্যারাইজ হলো সেটাই হচ্ছে ডেডলক। তাহলে ডেডলককে আমরা বুঝতে পেরেছি। জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, তো ডেডলক হওয়ার জন্য চারটা কন্ডিশন হতে পারে। একটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ডেন ওয়েট, নো প্রিমশন এন্ড সার্কুলার ওয়েট। তো মিউচুয়াল এক্সক্লুশন এইটা বলতে বোঝাচ্ছে পারস্পরিক সমঝোতা যদি না থাকে। তো পারস্পরিক সমঝোতা না থাকলে কি হবে, তো এখানে কিন্তু শেয়ারিং প্রসেসে কাজটা হবে না। আর শেয়ারিং প্রসেসে যদি কাজটা না হয় তাহলে কি হবে, এট এ টাইম একটা প্রসেস একটা রিসোর্স ইউজ করবে। তাহলে এখানে কিন্তু মাল্টিপল প্রসেস কোনো একটা রিসোর্সকে এট এ টাইম ইউজ করার যদি সুবিধা না থাকে তাহলে কিন্তু সেখানে ডেডলক অ্যারাইজ করতে পারে। তো ডেডলক হওয়ার জন্য তার একটা কন্ডিশন হচ্ছে কি মিউচুয়াল এক্সক্লুশন, পারস্পরিক সমঝোতা যদি না থাকে সেখানে ডেডলক অ্যারাইজ করে। সেকেন্ড যে কন্ডিশন সেটা হচ্ছে হোল্ড এন্ড ওয়েট। তো হোল্ড বলতে বোঝাচ্ছে কোনো একটা প্রসেস, ধরো এখানে P1 প্রসেস, P1 অলরেডি কোনো একটা রিসোর্সকে সে হোল্ড করে আছে, আবার সে আরেকটা রিসোর্স ইউজ করার জন্য ওয়েট করছে। তার মানে আমার কাছে অলরেডি 5 টাকা আছে, আমি আরো 60 টাকার জন্য ওয়েট করছি। সো দ্যাট মিনস আমি কোনো একটা রিসোর্স হোল্ড করে আছি, আরেকটা রিসোর্স পাওয়ার জন্য ওয়েট করে আছি। তো এই ধরনের যদি সিচুয়েশন হয় তখনও কিন্তু ডেডলক অ্যারাইজ করে। আরেকটা কন্ডিশন হতে পারে কি নো প্রিমশন। তো নো প্রিমশন বলতে বোঝাচ্ছে আমরা যে প্রিমটিভ নন প্রিমটিভ পড়ে আসছি, ওই নন প্রিমটিভটাই হচ্ছে এখানে নো প্রিমশন। দ্যাট মিনস যখন কি হবে কোনো একটা রিসোর্স নিজের ইচ্ছা অনুযায়ী কোনো একটা রিসোর্স সে রিলিজ করবে। তো এখানে কি হবে, প্রসেস যেহেতু রিসোর্সকে সে হোল্ড করে থাকে, তো প্রসেস যদি এরকম হয় কোনো একটা রিসোর্স সে হোল্ড করে আছে এবং ওই রিসোর্সটাকে সে নিজের ইচ্ছা মতো টাইমে এটাকে সে রিলিজ করবে, তো এরকম যদি সিচুয়েশন থাকে তাহলে সেখানে কি হবে, ডেডলক হবে। তো ডেডলক হওয়ার জন্য নন প্রিমশন এটাও কিন্তু অনেক ক্ষেত্রে রেসপন্সিবল। আর আরেকটা কন্ডিশন এই ক্ষেত্রে সেটা হচ্ছে সার্কুলার ওয়েট। তো সার্কুলার ওয়েট বলতে বোঝাচ্ছে ধরো সিস্টেমে যদি অনেকগুলো প্রসেস থাকে P0 থেকে Pn পর্যন্ত, তো এইভাবে যদি এরকম থাকে P0 এখানে, P1 এখানে, P2, P3, P4, এরকম করে অনেকগুলো প্রসেস যদি থাকে Pn পর্যন্ত, এবং এই প্রসেসগুলো যদি এইভাবে থাকে, P0 সে কি করছে, P1 এর রিসোর্সের জন্য ওয়েট করছে, P1 P2 রিসোর্সের জন্য ওয়েট করছে, P2 P3 রিসোর্সের জন্য ওয়েট করে, P3 P4 এর রিসোর্সের জন্য ওয়েট করে, P4 Pn এর রিসোর্সের জন্য ওয়েট করে, Pn আবার P0 রিসোর্সের জন্য ওয়েট করে। যদি এরকম ওয়েটিংটা একটা সার্কুলার মোশনে হয়, যে শুরুর প্রসেস পরের প্রসেসের উপর ডিপেন্ড করে তার রিসোর্স ইউজ করার জন্য, এবং লাস্টের প্রসেস আবার ফার্স্টের প্রসেসের রিসোর্স ইউজ করার জন্য ওয়েট করে, সো এই ধরনের যদি সিচুয়েশন হয় তখনও কিন্তু সিস্টেমে ডেডলক অ্যারাইজ করে। তো এই যে এখানে চারটা কন্ডিশন আমরা এখানে ডেসক্রাইব করলাম, এই চারটা কন্ডিশনের কারণে কিন্তু কোনো একটা সিস্টেমে ডেডলক হতে পারে। তো এখানে যদি আমরা ডেডলকটাকে একটা সিনারিওর মাধ্যমে দেখি তাহলে একটু ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবো। সো এই দিক থেকে আমরা দেখতে পারি অনেকগুলো গাড়ি যাচ্ছে। সো
সো এই গাড়িগুলো কোন দিকে চলে যাবে, এইদিকে চলে যাবে, বাট এই দিক থেকে সে পার হতে পারে না, কারণ পার হওয়ার জন্য এখানে দেখে এখানে একটা ব্যারিয়ার আছে, এখানে অন্য একটা গাড়ি আছে, এই পথ দিয়ে যাওয়ার জন্য দেখা যাচ্ছে এই পথটাকে অন্য একটা গাড়ি দখল করে আছে। আবার এই দিক থেকে আসা গাড়িগুলো এই দিকে চলে যাবে, কিন্তু এই দিক সে পার হতে পারে না, এই পথটা অন্য একটা গাড়ি দ্বারা দখলকৃত অবস্থায় আছে। সো এই যে সে এদিক থেকে এদিকে যেতে পারে না, আবার এই দিকের গাড়িগুলো কিন্তু এদিকে যেতে পারে না, কারণ এখানকার পথটা কিন্তু অন্য একটা গাড়ি দ্বারা দখলকৃত অবস্থায় আছে। সেম ভাবে এই দিকের গাড়িগুলো কি করবে, এদিকে যাওয়ার কথা, কিন্তু এখানে সে কোনো একটা ফ্রি অপশন পাচ্ছে না এদিকে যাওয়ার জন্য, কারণ এখানকার যে রাস্তাটা এটা দখল করে আছে অন্য একটা গাড়ি দ্বারা। তাহলে দেখা যাচ্ছে কি এই দিকের গাড়িগুলো এদিকে যেতে পারে না, কারণ এখানকার যে রিসোর্স এটা হচ্ছে তারা দখল করে আছে। আবার এই দিকের গাড়িগুলো এদিকে যেতে পারে না, কারণ এইখানে হচ্ছে সে বাধা পাচ্ছে এবং এইখানকার পথটা অন্য গাড়িগুলো দ্বারা দখল করা আছে। আবার এদিকেরটাও এদিকে যেতে পারে না, এদিকেরটাও এদিকে যেতে পারে না। দ্যাট মিনস কোনো একটা প্রসেসের অ্যাকশন পারফর্ম হওয়ার জন্য এই প্রসেসের উপর ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা প্রসেস কিন্তু প্রত্যেকটা প্রসেসের উপর ডিপেন্ডেন্ট, এখানকার প্রসেস এখানকার উপর ডিপেন্ডেন্ট, এখানকারটা এখানকার উপর ডিপেন্ডেন্ট। এই যে দেখা যাচ্ছে আলটিমেটলি কোনো দিকের গাড়িগুলোই কিন্তু মুভ করতে পারে না, এই যে একটা সিচুয়েশন এখানে অ্যারাইজ হলো সেটাকে বলা হচ্ছে ডেডলক। তো ডেডলককে খুব ভালো মতো করে এক্সপ্লেন করার জন্য অথবা রিপ্রেজেন্ট করার জন্য এখানে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ এই কনসেপ্টটা নিয়ে আসা হয়। তো রিসোর্স অ্যালোকেশন গ্রাফ নাম শুনে কিন্তু বোঝা যাচ্ছে এখানে হচ্ছে কি মাল্টিপল রিসোর্স থাকবে এবং এইখানে রিসোর্স গুলোকে আমরা প্রসেসের জন্য অ্যালোকেট করে দিব এবং এইটাকে একটা গ্রাফ আকারে দেখাবো। কিভাবে দেখাতে পারি আমরা যদি এখানে দেখি, সো সিস্টেমে যদি মাল্টিপল প্রসেস থাকে এবং মাল্টিপল রিসোর্স থাকে, তাহলে এখানে হচ্ছে n সংখ্যক প্রসেস থাকে, m সংখ্যক রিসোর্স থাকে। যদি অনেকগুলো প্রসেস থাকে, অনেকগুলো রিসোর্স থাকে, তাহলে এখানে কিন্তু আমরা দুইটা সিনারিও ডেসক্রাইব করতে পারি, একটা হচ্ছে রিকোয়েস্ট এজ আর একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এজ। তো রিকোয়েস্ট এজ বলতে বোঝাচ্ছে যখন প্রসেস থেকে রিসোর্সকে ইউজ করার জন্য রিসোর্সের জন্য কোনো একটা রিকোয়েস্ট পাঠায়, তখন এটা হচ্ছে কি রিকোয়েস্ট এজ। দ্যাট মিনস এখানে একটা প্রসেস থাকবে, এই প্রসেস কি করতে চাচ্ছে, কোনো একটা রিসোর্সকে সে ইউজ করতে চাচ্ছে, দ্যাট মিনস সে এখানে কি করলো, একটা রিকোয়েস্ট পাঠালো। তো এটা একটা রিকোয়েস্ট এজ। আর অ্যাসাইনমেন্ট এজ বলতে বোঝাচ্ছে যখন কোনো একটা রিসোর্স কোনো একটা প্রসেসের জন্য অ্যালোকেট করে দেওয়া হলো, তখন সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এজ। তো এখানে বলতে বোঝাচ্ছে এই যে প্রি প্রসেস এখানে কি করবে, আর রিসোর্সটাকে সে হোল্ড করবে এবং আর রিসোর্সটাকে সে এখানে ইউজ করবে। দ্যাট মিনস আর রিসোর্সটাকে পি এর জন্য অ্যালোকেট করে দেওয়া হলো বা অ্যাসাইন করে দেওয়া হলো, এই জন্য এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এজ। দ্যাট মিনস তাহলে কি হচ্ছে, রিকোয়েস্ট এজে প্রসেস থেকে আর এর দিকে লাইন যায়, আবার হচ্ছে অ্যাসাইনমেন্ট এজে কি হবে, রিসোর্স থেকে প্রসেসের দিকে যাবে। সো এই দুটো একটু কেয়ারফুলি মনে রাখতে হবে। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ এটা দেখার আগে তার কয়েকটা সিম্বল সম্পর্কে একটু জানতে হবে। যখন আমরা প্রসেস ইউজ করব, প্রসেসগুলোকে সার্কেল আকারে রিপ্রেজেন্ট করব। আর যদি আমরা রিসোর্স ইউজ করি সেটাকে আমরা রেক্টেঙ্গেল বা স্কোয়ার শেপ দিয়ে রিপ্রেজেন্ট করব। তো এখানে প্রসেস সার্কুলার এবং হচ্ছে রিসোর্স হচ্ছে রেক্টেঙ্গেল। তাহলে এখানে আরেকটা কথা বলা আছে ফর ইনস্ট্যান্স। তো এখানে যদি আমরা ধরি একটা রিসোর্স, ধরো R1 রিসোর্স, হ্যাঁ, R1 রিসোর্স হচ্ছে যদি হয় মেমোরি, তাহলে এখানে এইটার ভিতরে ফোর ইনস্ট্যান্স দেখাচ্ছে। দ্যাট মিনস এখানে একটা রিসোর্স আছে মেমোরি, মেমোরি এখানে চারটা মেমোরি, চারটা কপি বা চারটা সংখ্যা মেমোরি আছে। তো মেমোরির নাম্বার এখানে চারটা, চারটা মেমোরি বা চারটা কপি মেমোরি এখানে স্টোর অবস্থায় আছে। দ্যাট মিনস এখানে রিসোর্স হচ্ছে একটা রিসোর্স মেমোরি এবং মেমোরির সংখ্যা হচ্ছে চারটা, দ্যাট মিনস ফোর ইনস্ট্যান্স। তারপরে রিকোয়েস্ট
রিকোয়েস্টের জন্য আমরা তো একটু আগে পড়ে আসছিলাম কি প্রসেস থেকে রিসোর্সের দিকে লাইন যাবে, সেটা হচ্ছে রিকোয়েস্ট ইনস্ট্যান্স। আর হোল্ডিং অথবা হচ্ছে অ্যাসাইনমেন্ট অথবা অ্যালোকেশন এই যেটা, সেটা হবে কি রিসোর্স থেকে প্রসেসের দিকে যাবে। তো একটা হচ্ছে প্রসেস থেকে রিসোর্সের দিকে যাবে, আর একটা হচ্ছে রিসোর্স থেকে প্রসেসের দিকে যাবে। প্রসেস থেকে রিসোর্সের দিকে যখন যাবে সেটা হচ্ছে কি রিকোয়েস্ট, আবার রিসোর্সের থেকে যখন প্রসেসের দিকে যাবে সেটাকে আমরা বলতে পারি অ্যাসাইনমেন্ট অথবা হোল্ডিং স্টেট। তো এখানে একটা দেখাচ্ছে, এটা হচ্ছে কি রিসোর্স অ্যালোকেশন গ্রাফ রিপ্রেজেন্টেশন। তো এইটা হচ্ছে একটা গ্রাফ যেখানে হচ্ছে কি রিসোর্স আছে এবং হচ্ছে প্রসেস আছে। তো প্রসেসের মধ্যে আমরা দেখতে পারি এখানে তিনটা প্রসেস P1 P2 P3 তিনটা প্রসেস। রিসোর্স হচ্ছে কয়টা? রিসোর্স হচ্ছে চারটা, R1 R2 R3 R4। দ্যাট মিনস তিনটা প্রসেস আছে এবং হচ্ছে চারটা রিসোর্স আছে। চারটা রিসোর্সের মধ্যে আবার R1 কি করবে, R1 এর একটা কপি, R2 এর দুইটা কপি, R3 হচ্ছে তিনটা কপি এবং R4 এর হচ্ছে এখানে চারটা কপি। তাহলে এইখানে আমরা এখন দেখি কিভাবে কাজটা এক্সিকিউট হচ্ছে। আচ্ছা, যদি এরকম রিসোর্স অ্যালোকেশন গ্রাফের মধ্যে কোনো একটা গ্রাফ যদি সার্কুলার ওয়েটে থাকে, এই যে এখানে এতটুকু আমরা দেখতে পারি কি এটা কিন্তু সার্কুলার ওয়েটে আছে, তাই না? এইটা এটার উপর ডিপেন্ডেন্ট, এটা এটার উপর ডিপেন্ডেন্ট, এটা এটার উপর ডিপেন্ডেন্ট, এটা এটার উপর ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস এখানে একটা সার্কেল ক্রিয়েট করা অবস্থায় আছে। তো একটু আগে কিন্তু আমরা পড়ে আসছিলাম ডেডলকের কন্ডিশনের মধ্যে, ওইখানে কিন্তু লাস্ট কন্ডিশন ছিল কি যদি কোনো সার্কেল থাকে, দ্যাট মিনস সার্কুলার ওয়েট থাকে, সেই ক্ষেত্রে কি থাকবে, ডেডলক থাকবে। তো এখানেও কিন্তু আমরা এই যে গ্রাফটা দেখতে পারি, এখানেও দেখা যাচ্ছে কি একটা সার্কেল আছে, দ্যাট মিনস এখানেও কিন্তু কি তাহলে ডেডলক থাকবে অথবা ডেডলক থাকবে না। আচ্ছা, এখন তোমরা একটু এই যে ফিগারটা এখানে দেখা যাচ্ছে এইটা অনুযায়ী বলো তো এখানে কি ডেডলক থাকবে নাকি থাকবে না? কি মনে হচ্ছে তোমাদের? ম্যাম, R1 থেকে R2 এর মধ্যে ডেডলক হচ্ছে, বাট বাকিগুলো থেকে হচ্ছে না, কারণ এখানে R4 রিসোর্সটা হচ্ছে সম্পূর্ণ বিচ্ছিন্ন ওখান থেকে। হ্যাঁ, শুধু এতটুকু নিয়ে কনসিডার করো, এতটুকু এতটুকু ম্যাম দেখে কি এটার মনে মধ্যে হচ্ছে ম্যাম হবে ডেডলক। ডেডলক হবে? আচ্ছা, পুরোটাই নিয়ে কিন্তু এখানে একটা গ্রাফ, হ্যাঁ, এই গ্রাফটা কিন্তু শুধুমাত্র এইটা পুরোটা নিয়ে এখানে একটা গ্রাফ দেখা যাচ্ছে। এই গ্রাফের মধ্যে এখানে দেখা যাচ্ছে এতটুকু তো হচ্ছে সার্কুলার ওয়েট আছে। তাহলে আমরা যদি ইনস্ট্যান্স এই ফিগারটা দেখি, এটা দেখে কিন্তু আমাদের মাথায় হুট করে চলে আসে কি এখানে ডেডলক আছে, তাই না? প্রথম জি ম্যাম। দেখায় মনে হচ্ছে এখানে ডেডলক আছে। এখন জি কথা ম্যাম। হচ্ছে, হ্যাঁ, ডেডলক থাকবে কি থাকবে না সেটা আমরা আরেকটু একটু সুন্দর মতো করে একটু ক্লিয়ার হতে পারি। সেটা হচ্ছে যখন আমাদের রিসোর্স গুলো, এই যে দেখো এখানে কিন্তু সিঙ্গেল ইনস্ট্যান্স, এখানে সিঙ্গেল ইনস্ট্যান্স, এখানে মাল্টিপল ইনস্ট্যান্স, এখানেও কিন্তু মাল্টিপল ইনস্ট্যান্স। এখন দেখো যদি এরকম কোনো সার্কুলার থাকে এবং সার্কুলারের মধ্যে যদি সিঙ্গেল ইনস্ট্যান্স থাকে অথবা গ্রাফ থাকে, গ্রাফের মধ্যে যদি সব সিঙ্গেল ইনস্ট্যান্স থাকে, ধরো এখানে সার্কুলার আছে, এখানে সিঙ্গেল ইনস্ট্যান্স, এখানে সিঙ্গেল ইনস্ট্যান্স, এখানেও যদি একটা সিঙ্গেল ইনস্ট্যান্স থাকে, তখন কিন্তু আমরা নির্দ্বিধায় বলতে পারি এখানে ডেডলক থাকবে। মানে ম্যাম যে কোনো রিসোর্সের মধ্যে যদি সিঙ্গেল ইনস্ট্যান্স, সিঙ্গেল তাহলে সেটা সিঙ্গেল ইনস্ট্যান্স থাকে রিসোর্সের, তখন হবে কি, এবং ওইখানে যদি একটা সার্কেল থাকে, সার্কুলার ওয়েট থাকে, তখন ওইখানে মাস ডেডলক থাকবে। বুঝাতে পেরেছি? ম্যাম যদি এখানে কোনো সার্কুলার বা ওয়েটিং না থাকে, তাহলে যদি সবগুলো রিসোর্সের কোনো সিঙ্গেল ইনস্ট্যান্স থাকে, তাহলে কি ওটাকে ডেডলক বলা হবে? তখন এটা আমরা ক্যালকুলেশন করে বের করব। ডেডলক হতেও পারে, ডেডলক নাও হতে পারে। তখন হচ্ছে পসিবিলিটি, সম্ভাব্যতা, বুঝছো? ডেডলক হতেও পারে, ডেডলক নাও হতে পারে। তার মানে তাও এই কেসে যদি আমার সবগুলো রিসোর্সের মধ্যে সিঙ্গেল ইনস্ট্যান্স থাকে, তাহলে ওটাকে ডেডলক বলবো হ্যাঁ আমরা। হ্যাঁ, ডেডলক বলবো। এখন দেখো এখানে R2 তে কিন্তু আমাদের দুইটা ইনস্ট্যান্স, আর R4 যেখানে, এখানে কিন্তু আমাদের তিনটা ইনস্ট্যান্স। তো যদি এরকম হয় কোনো রিসোর্স অ্যালোকেশন গ্রাফে রিসোর্স থাকে এবং রিসোর্সের যদি মাল্টিপল ইনস্ট্যান্স থাকে এবং গ্রাফে যদি একটা সার্কুলার ওয়েট থাকে,
তাহলে এখানে একটা সার্কুলার ওয়েট আসছে এবং রিসোর্স গুলোতে কিন্তু সিঙ্গেল ইনস্ট্যান্স, মাল্টিপল ইনস্ট্যান্স সবই আছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্টলি বলতে পারি না এখানে ডেডলক আছে। তখন আমরা বলবো এখানে ডেডলক থাকতেও পারে, ডেডলক নাও থাকতে পারে। কিন্তু যদি সিঙ্গেল ইনস্ট্যান্স হয় তখন আমরা নির্দ্বিধায় বলে দিব এখানে হচ্ছে কি অবশ্যই ডেডলক আছে। বুঝতে পেরেছি? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এখন এইখানে ডেডলক আছে কি নাই সেটা আমরা এখন কি করব, ক্যালকুলেশনের মাধ্যমে বের করব। তো ক্যালকুলেশনের মাধ্যমে বের করার জন্য আমাদের কি করতে হবে, একটা টেবিল ড্র করতে হবে। তো টেবিল আমরা ড্র করি। তো এই পাশে রাখতে হবে প্রসেস। তাহলে সিস্টেমের এখানে আমাদের প্রসেস কয়টা, তিনটা, P1 থেকে P3 পর্যন্ত, P1 P2 P3, তিনটা প্রসেস। তো এটা গেল আমাদের তিনটা প্রসেস। আর এখানে দেখো এখানে কিন্তু দুইটা স্টেপ হতে পারে, একটা হচ্ছে অ্যালোকেশন, অ্যালোকেট অথবা অ্যালোকেশন যেটাই দাও সমস্যা নাই, অ্যালোকেট। আর আরেকটা হতে পারে কি রিকোয়েস্ট, অ্যালোকেশন হতে পারে এবং রিকোয়েস্ট হতে পারে। তো এখানে আমাদের রিসোর্স হচ্ছে টোটাল কয়টা, চারটা, R1 R2 R3 R4। রিসোর্স হচ্ছে অ্যালোকেশনের জন্য রিসোর্স গুলো লিখে ফেলবো, রিকোয়েস্টের জন্য রিসোর্স গুলো আমরা লিখে ফেলবো, R2 R3 R4 লিখে ফেলি। তো আমরা এখন দেখো এখানে এই পাশে লিখলাম কি প্রসেস, প্রসেস। হ্যাঁ, এখন দেখো যখন রিকোয়েস্ট যায় তখন রিকোয়েস্টের ক্ষেত্রে কি হয়, প্রসেস থেকে রিসোর্সের দিকে যায়। তাহলে আমরা দেখি R1 এবং R2 R3 R4 এই রিসোর্স গুলোতে P1 থেকে কোনো রিকোয়েস্ট যাচ্ছে কিনা। দেখো তো P1 থেকে রিকোয়েস্ট কোন দিকে যাচ্ছে, R1 এর দিকে আর যাচ্ছে। R1 এর দিকে যাচ্ছে, তার মানে R1 এর দিকে একটা রিকোয়েস্ট যাচ্ছে, একটা লাইন যাচ্ছে মানে কি একটা রিকোয়েস্ট যাচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে রিকোয়েস্টের ঘরে R1 এর ঘরে 1 লিখে ফেলি। দেখো তো R1 থেকে R2 এর দিকে কি কোনো রিকোয়েস্ট যাচ্ছে, যাচ্ছে না, তাহলে 0 হবে। তারপরে দেখি P1 থেকে R3 এর দিকে কি কোনো রিকোয়েস্ট যাচ্ছে, যাচ্ছে না, 0 হবে। P1 থেকে R4 এর দিকে কি কোনো রিকোয়েস্ট যাচ্ছে, যাচ্ছে না, সো 0 হবে। এতটুকু কি বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা দেখি P2 কোথায়, P2 হচ্ছে এখানে। দেখি তো P2 থেকে R1 এর দিকে কি কোনো রিকোয়েস্ট যাচ্ছে, দেখো তো এরকম নো কি ম্যাম। কোনো যাচ্ছে, রিকোয়েস্ট যাচ্ছে না, তাহলে কি হবে, R1 এর ঘরে 0 হবে। এখন দেখি P2 থেকে R2 এর দিকে কি কোনো রিকোয়েস্ট যাচ্ছে, যাচ্ছে না, 0 হবে। P2 থেকে R3 এর দিকে একটা রিকোয়েস্ট যাচ্ছে, তাহলে এখানে 1 হবে। P2 থেকে R4 এর দিকে কোনো রিকোয়েস্ট যাচ্ছে না, তাহলে কি হবে, 0 হবে। সেম ভাবে এখন আমরা কি করব P3 এর ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা বের করব। দেখো তো P3 থেকে কি R1 এর দিকে যাচ্ছে, যাচ্ছে না, R2 এর দিকে যাচ্ছে না, R3 এর দিকেও যাচ্ছে না, R4 এর দিকেও যাচ্ছে না, P3 এর কোথাও যাচ্ছে না, তাই না? দেখো সব 0 হবে। হ্যাঁ, সব 0 হবে। তাহলে আমরা কি করলাম, এক্ষেত্রে রিকোয়েস্টটা বের করে ফেললাম। এখন আমরা অ্যালোকেশন দেখব। অ্যালোকেশনের ক্ষেত্রে কি হয়, রিসোর্স থেকে প্রসেসের দিকে যায়। এখন দেখো P1 প্রসেস কোথায় আমাদের, এই যে এখানে। দেখো তো P1 প্রসেসের দিকে কোন কোন রিসোর্স থেকে তার দিক থেকে তার কাছে লাইন আসে, দেখো তো R1 থেকে কি কোনো আসে, নাই, না ম্যাম, আর যায় না। R2 থেকে একটা যায়, এই যে দেখো, হ্যাঁ R2 থেকে একটা যায়, তার মানে R2 এর ঘরে 1 হবে। R3 থেকে কিন্তু P1 এর দিকে আসে না, তার মানে R3 এর ঘরে 0 হবে। R4 থেকেও কিন্তু P1 এর দিকে আসে না, তার মানে 0 হবে। এখন আমরা P2 এর জন্য দেখি, P2 এর জন্য দেখি, এই যে দেখো
P2 এর জন্য কি হয়, R1 থেকে একটা আসে, তার মানে R1 এর ঘরে 1 হবে। P2 তারপর হচ্ছে R2 থেকে, এই যে দেখো R2 থেকেও কিন্তু তার দিকে একটা যায়, তার মানে এখানে 1 হবে। R3 থেকে কিন্তু তার দিকে আসে না, তার মানে 0 হবে। R4 থেকেও কিন্তু তার দিকে আসে না, তার মানে R4 এর ঘরে 0 হবে। এতটুকু কি বুঝতে পেরেছি আমরা? জি ম্যাম। সেম ভাবে এখন আমরা P3 এর জন্য দেখি। এই যে দেখো P3 এর জন্য R1 থেকে আসে না, R2 থেকে আসে না, শুধুমাত্র R3 থেকে আসে। তাহলে R0 এর ঘর, R1 এর ঘরে 0, R2 এর ঘরে 0, শুধুমাত্র R3 থেকে আসে। সো R3 এর ঘরে 1 হবে, R4 থেকে আসে না, তো R4 এর ঘরে 0 হবে। তাহলে শুরুতে আমাদের কি করতে হবে, এটার মধ্যে কোনো ডেডলক আছে কি নাই সেটা দেখার জন্য শুরুতেই এরকম একটা টেবিল ক্রিয়েট করে নিতে হবে। এখন দেখো, যখন টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে তখন আমাদেরকে কি করতে হবে, এইখান থেকে ক্যালকুলেশন করে বের করতে হবে যে আমরা এটাকে কিভাবে ডেডলক আছে কি নাই বের করতে পারি। তাহলে এখন আমাদের শুরুতে যেটা করা লাগবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাভেলেবিলিটি। কারেন্ট অ্যাভেলেবিলিটি আমরা এখানে লিখে ফেলবো, অ্যাভেলেবিলিটি। তো কারেন্ট অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে যদি আমরা এখানে দেখি, তাহলে দেখো তো R1, R2, R3 এবং R4। তাহলে R1, R2, R3, R4। দেখো R1 এর ইনস্ট্যান্স কয়টা, একটা না? R1 এর ইনস্ট্যান্স জি ম্যাম। একটা, হ্যাঁ। আর এই R1 কে কে ইউজ করে, P1 ইউজ করতেছে অলরেডি, তাই না? না, R1 কে P2 ইউজ করে, দেখো তো R1 কে কে হোল্ড করে আছে বলো তো, P2 না? P2 হোল্ড করে আছে। সো একটা ইনস্ট্যান্স, একটা কপি আছে, এই একটা কপি কে ইউজ করে, P2 ইউজ করে। তার মানে এখানে কোনো এক্সট্রা রিসোর্স অ্যাভেলেবেল নাই, তাহলে এখানে কি হবে, 0 হবে। এরপরে দেখি আমরা R3। R3 কোথায়, এই যে এখানে R3। R3 এর ক্ষেত্রে তার ইনস্ট্যান্স কয়টা, একটা ইনস্ট্যান্স, কিন্তু R3 কে কে হোল্ড করে আছে, P3। দ্যাট মিন্স R3 কে এই মুহূর্তে কে ইউজ করে, P3 ইউজ করে। তাহলে R3 তো কিন্তু অ্যাভেলেবেল কোনোটাই নাই, তো R3 এর জন্য 0 হবে। এখন আমরা R2 কোথায়, R2 এখানে দেখি। দেখো R2 তে কয়টা ইনস্ট্যান্স, দুইটা ইনস্ট্যান্স। সো দুইটা ইনস্ট্যান্সের মধ্যে দুইটা ইনস্ট্যান্সই কিন্তু ইউজ হচ্ছে, কে ইউজ করে, P2 ইউজ করে এবং P1 ইউজ করে। দুইটা ইনস্ট্যান্স আছে এবং দুইটা ইনস্ট্যান্স P1 এবং P2 ইউজ করে। তাহলে এইখানে R2 তে কি কোনো কিছু অ্যাভেলেবেল আছে আর এক্সট্রা আছে, নাই, 0 হবে। এরপর আমরা R4 দেখি। R4 এ হচ্ছে তিনটা রিসোর্স এবং তিনটা রিসোর্সে কি আনইউজড, এগুলো কেউ ইউজ করতেছে না। তার মানে এখানে অ্যাভেলেবেল কয়টা, তাহলে 3টা। তো এভাবে কি করতে হবে আমাদেরকে, শুরুতেই যখন টেবিলটা কমপ্লিট হয়ে যাবে তারপরে গিয়ে কারেন্ট অ্যাভেলেবিলিটি বের করতে হবে। তো তাহলে আমাদের কারেন্ট অ্যাভেলেবিলিটি কি আসলো, 0003, এটা আসলো। এখন দেখো এই যে কারেন্ট অ্যাভেলেবিলিটি আসলো, এই অ্যাভেলেবিলিটির সাথে রিকোয়েস্টকে কম্পেয়ার করতে হবে। তো রিকোয়েস্টকে কম্পেয়ার করার জন্য আমরা যদি দেখো, এখন আমরা কি করব, আমাদের যে কারেন্ট অ্যাভেলেবিলিটি ছিল, এই যে এখানে কারেন্ট অ্যাভেলেবিলিটি ছিল, এই অ্যাভেলেবিলিটির সাথে রিকোয়েস্ট যেটা, রিকোয়েস্টকে কিন্তু আরেকটা নামেও আমরা এখানে এক্সপ্রেস করতে পারি, সেটা হচ্ছে নিড, NEED। নিডও বলা যেতে পারে অথবা রিকোয়েস্টও বলা যেতে পারে। তো এখানে এখন আমরা কি করব, রিকোয়েস্টের সাথে অ্যাভেলেবিলিটি এই দুইটাকে কম্পেয়ার করব। এখন কম্পেয়ার করার জন্য কি করতে হবে, যখন দেখবো আমরা রিকোয়েস্ট অ্যাভেলেবিলিটি থেকে ছোট অথবা সমান হয়, তখনই গিয়ে কি করা হবে,
তখনই গিয়ে কিন্তু আমাদের অ্যাভেলেবিলিটিকে আপডেট করতে হবে। তো এখন আমরা একটু দেখি যে আসলে এই ক্ষেত্রে আমরা আপডেট করতে পারি কিনা এবং স্যাটিসফাই করতে পারি কিনা। তাহলে P1 এর ক্ষেত্রে দেখো, P1 এর এই ক্ষেত্রে রিকোয়েস্ট কি আছে, 1000। এটা হচ্ছে তার রিকোয়েস্ট, কিন্তু আমাদের সিস্টেমে অ্যাভেলেবেল আছে কি, 0003। হ্যাঁ 0003, 0003, এটা হচ্ছে আমাদের কারেন্টলি অ্যাভেলেবেল। এখন দেখো P1 এর R1 লাগবে কয়টা, একটা লাগবে, কিন্তু আমাদের কারেন্টলি কোনো R1 নাই। তাহলে কি আমরা P1 কে স্যাটিসফাই করতে পারতেছি, পারতেছি না। P1 এর R2 লাগবে 0, কিন্তু আমাদের অ্যাভেলেবেল হচ্ছে কি 0, এটা ওকে, এটা সমস্যা নাই। P1 এর R3 লাগবে 0, কিন্তু আমাদের অ্যাভেলেবেল R3 হচ্ছে 0, ইটস ওকে, সমস্যা নাই। পরেরটাতে দেখি আমরা R4, এখানে R4 লাগবে তার 0, কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে 3, তাহলে এটা আমরা স্যাটিসফাই করতে পারবো। শুধুমাত্র R1 এর জন্য এইটাকে আমরা স্যাটিসফাই করতে পারবো না। দেখো R1 এর তার দরকার হচ্ছে 1 টাকা, কিন্তু ব্যাংকে আছে 0 টাকা, তাহলে কি রিকোয়েস্ট কি অ্যাকসেপ্ট করা যাচ্ছে, করা যাচ্ছে না। তো যেহেতু P1 এর R1 কে এক্ষেত্রে স্যাটিসফাই করা যাচ্ছে না, তখন আমরা কি করব, P1 কে কিন্তু এই ক্ষেত্রে শুরুতে রেখে যাব। তো P1 এখানে আমাদের থেকে যাবে। এখন এখানে ডেডলক আছে কি নাই সেটার জন্য আমাদের বের করতে হবে সেফ সিকোয়েন্স, সেফ স্টেট অথবা সেফ সিকোয়েন্স। ম্যাম ওইটা যদি আরেকবার বলতেন তাহলে ভালো হতো, না কন্ডিশনটা বুঝিয়ে হ্যাঁ, কন্ডিশনটা হচ্ছে আমরা কি করব, একটু আগে আমি কি বলেছিলাম, রিকোয়েস্ট এবং অ্যাভেলেবেল এই দুটার মধ্যে কম্পেয়ার করব, এই কথাটা কি বলছি আমি? জি ম্যাম, হ্যাঁ দুটো কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, দুইটাতে আমরা কম্পেয়ার করব। যখন আমরা কম্পেয়ার করব তখন আমরা R1 এর ভ্যালুর সাথে R1 কে কম্পেয়ার করব, R2 এর সাথে R2 কে করব, R3 এর সাথে R3 কে করব, R4 এর সাথে R4 আর কে ফোর করব। থেকে ঠিক আছে, এখন দেখো আমাদের এখানে R1, R1 এ আমাদের রিকোয়েস্ট বা নিড দরকার কয়টা, একটা, কিন্তু সিস্টেমে এই মুহূর্তে R1 কোনো কিছুই নাই, কত সংখ্যা আছে, 0 আছে, তাই না? 0। হ্যাঁ, জি ম্যাম। P1 এর একটা সিপিইউ দরকার, কিন্তু সিস্টেমে কোনো সিপিইউ নাই, তাহলে কি এটার রিকোয়েস্ট কি অ্যাকসেপ্ট করা যাচ্ছে, যাচ্ছে না। না, যাচ্ছে না। বাকি তিনটার জন্য কিন্তু অ্যাকসেপ্ট করা যাচ্ছে। তাহলে আমরা শুরুতে দেখতেছি কি, এই যে একটু আগে আমি বলছিলাম কি, রিকোয়েস্ট শুড বি লেস দেন অর ইকুয়াল অ্যাভেলেবিলিটি, কিন্তু এখানকার যে রিকোয়েস্ট আমি দেখতেছি সেক্ষেত্রে কি, রিকোয়েস্ট কিন্তু R1 যখন আমি কম্পেয়ার করি তখন R1 এর রিকোয়েস্ট কিন্তু কি বড় হয়ে যাচ্ছে, তাই না? জি ম্যাম। কিন্তু হতে হবে কি, হয় ছোট হতে হবে না হয় সমান হতে হবে। হবে। যেহেতু বড় হয়ে যাচ্ছে তাহলে এটা কি সেফ স্টেটে নাই, আর সেফ স্টেটে যদি না থাকে তখন আমরা এটাকে এভাবে একটু ক্রস দিয়ে যাব। বুঝাতে ও পেরেছি? আচ্ছা। তার মানে যে ম্যাম যে কোনো একটা রিসোর্স হ্যাঁ, যদি না মিলে তাহলে এই তাহলে এটা প্রসেসটা। আনসেফ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, মানে থ্যাংক ইউ। স্যাটিসফাই করতে হবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাই। ধরো যদি এখানে এরকম হতো, এখানে যদি একের পরিবর্তে 0 হতো, হ্যাঁ, এবং এখানে যদি আমাদের 2 হতো, তাহলে কি হচ্ছে, তখন তখন কিন্তু স্যাটিসফাই হচ্ছে। তখন জি প্রথম ম্যাম। তিনটা 0, প্রথম তিনটা 0, পরে হচ্ছে আমার 2, কিন্তু এখানে 3, দ্যাট মিন্স আমার রিকোয়েস্ট কি হচ্ছে, রিকোয়েস্ট হচ্ছে ইজ লেস দেন অর ইকুয়াল অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল থেকে ছোট হচ্ছে অথবা সমান হচ্ছে, তাই না? তার মানে এটাকে সে স্যাটিসফাই করবে, এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবে। তুমি যদি ইন জেনারেল ধরো, তুমি ব্যাংক থেকে লোন নিবা, কত লোন নিবা, হ্যাঁ, লোন নেওয়ার জন্য তুমি চাচ্ছ 1000 টাকা তুমি ব্যাংক থেকে উইথড্র করবা, কিন্তু ব্যাংকে আছে 500 টাকা, তাহলে কি তুমি নিতে পারবা? নিতে পারবা না। না। তার মানে তোমার রিকোয়েস্ট হচ্ছে 1000 টাকা, কিন্তু ব্যাংকে আছে 500 টাকা, তাহলে তো নেওয়া যাচ্ছে না। এটাই হচ্ছে কথা। তার মানে আমি ব্যাংক থেকে নিতে হলে কি করতে হবে, আমার রিকোয়েস্ট ব্যাংক থেকেও ছোট হতে হবে। তার মানে এখানে আমার যদি 300 টাকা আমি নেই, ব্যাংকে আছে 50 টাকা, তখন কিন্তু কি করতে পারে সিস্টেম আমাকে এই ক্ষেত্রে
অ্যাসাইন করে দিতে পারে যে আমার 300 টাকা দরকার কিন্তু সিস্টেম আছে 500 টাকা, তাহলে সে আমাকে এক্ষেত্রে ফুলফিল করে দিতে পারবে। বুঝতে পেরেছি? জি ম্যাম। ম্যাম আরেকটা প্রশ্ন। হ্যাঁ বলো। ম্যাম ওই P1 এর ক্ষেত্রে যদি R1 মানে এখানে তো ডিসস্যাটিসফাইড, তাহলে কি মানে পরের গুলো আর দেখার দরকার আছে? হ্যাঁ দেখা দরকার আছে। এটা কিভাবে? হ্যাঁ এখন আমরা যাবো সামনের দিকে। আচ্ছা আচ্ছা। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এটাকে আমরা নিচ্ছি না। এখন আমরা কি করব, নেক্সট হচ্ছে পরেরটা দেখব। পরেরটাতে এসে আমরা দেখি পরেরটা রিকোয়েস্ট R1 রিকোয়েস্ট হচ্ছে 0, R1 এ আমাদের অ্যাভেলেবেল আছে 0, দ্যাট মিন্স এটাকে স্যাটিসফাই করবে। এরপরে দেখি আমরা পরেরটাতে কি হচ্ছে, R2 তে আমাদের রিকোয়েস্ট হচ্ছে 0, অ্যাভেলেবেল আছে 0, এটাকে স্যাটিসফাই করবে। R3 তে রিকোয়েস্ট হচ্ছে 1 কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে কি 0, এটা কি তাহলে স্যাটিসফাই হবে? আমার দরকার 1 টাকা, না। ব্যাংকে আছে 0 টাকা, তাহলে এটা স্যাটিসফাই হবে না। সো এই ক্ষেত্রে কি হবে, তাহলে P2 ইনস্ট্যান্টলি হবে। স্যাটিসফাই হবে না, থেকে যাবে। এখন আমরা P3 তে যাব। তো P3 তে আমরা এখন এসে দেখব P3 রিকোয়েস্টের সাথে অ্যাভেলেবেল কে কম্পেয়ার করা যায় কিনা। এই যে দেখো P3 তে কিন্তু কোনো রিকোয়েস্টই নাই, সবগুলো 000, কিন্তু কারেন্টলি অ্যাভেলেবেল আছে কি 0003, দ্যাট মিন্স P3 কে আমরা কি করতে পারবো, স্যাটিসফাই করতে পারবো। আর যেটাকে আমরা স্যাটিসফাই করতে পারবো সেটাকে আমরা সেফ স্টেটে লিখে ফেলবো। তাহলে শুরুতে আমরা কোনটাকে স্যাটিসফাই করলাম, P3 কে না? P1 কে করতে পারি নাই, P2 কে করতে পারি নাই, শুরুতে আমরা কোনটাকে স্যাটিসফাই করতে পেরেছি, P3 কে। আর যেটাকে আমরা স্যাটিসফাই করতে পারবো শুরুতে এটাকে আমরা সেফ স্টেটে লিখে ফেলবো। এতটুকু কি বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে। জি ম্যাম। এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের নিচের দিকে আর কোনো প্রসেস নাই, এখন আমরা কি করব, ব্যাক ট্র্যাকিং করব। ব্যাক ট্র্যাকিং করে আবার শুরু থেকে অর্ডার চেক করব। চেক করার আগে কি করা লাগবে, এই যে এখানে P3 কে আমরা যখন স্যাটিসফাই করব তখন P3 এর যে রিসোর্স থাকবে, ধরো P3 কে স্যাটিসফাই করলাম, দ্যাট মিন্স P3 এর কাজ কমপ্লিট হয়ে গেল। P3 এর কাজ যদি কমপ্লিট হয়ে যায় তার মধ্যে অ্যালোকেট করা যে রিসোর্স ছিল সেগুলোকে সে রিলিজ করে দিবে। ধরো আমি ব্যাংক থেকে কি করলাম, 5 টাকা লোন নিলাম। 5 টাকা লোন নিয়ে যখন আমার কাজ কমপ্লিট হয়ে গেল তখন আমি কি করলাম, 5 টাকা আবার ব্যাক করে দিলাম। বুঝাতে পেরেছি? তো এখানে কিন্তু কি হলো, P3 কে যখন আমি স্যাটিসফাই করে দিলাম, দ্যাট মিন্স P3 যখন কাজ কমপ্লিট হয়ে গেল তখন P3 কি করবে, তার জন্য যে রিসোর্স গুলো অ্যালোকেট করা ছিল সেগুলোকে এখন সে সিস্টেমে রিলিজ করে দিবে। বুঝা গেছে? জি ম্যাম। সিস্টেমে যদি রিলিজ করে দেওয়া হয় তাহলে এগুলা কি হবে, এগুলা তখন অ্যাভেলেবেল এর সাথে যোগ হয়ে যাবে। তো আমাদের কারেন্টলি অ্যাভেলেবেল ছিল কত, 0003, আর এখানে P3 এর জন্য অ্যালোকেশন আছে কত, 0010। এটা কি হয়ে যাবে, যেটাকে স্যাটিসফাই করা যাবে তার যে অ্যালোকেশন, P3 কে আমরা স্যাটিসফাই করলাম, P3 এর যে অ্যালোকেশন, এই অ্যালোকেশন কি হয়ে যাবে, কারেন্ট অ্যাভেলেবেল এর সাথে যোগ হয়ে যাবে। বুঝে গেছে? তো যোগ হয়ে এখন আমরা কি করব, ইন্ডিভিজুয়ালি যোগ করব। R1 এর সাথে R1 এর ভ্যালু যোগ করব, R2 এর সাথে R2 এর ভ্যালু যোগ করব, R3 এর সাথে R3 এর ভ্যালু যোগ করব, R4 এর সাথে R4 এর ভ্যালু যোগ করব। তো R1 এর সাথে R1 যদি যোগ করি দেখো কত হয়, এখানে 3 হয়, এখানে 1 হয়, এখানে 0 হয়, এখানে 0 হয়। বুঝাতে পেরেছি? জি ম্যাম। তাহলে এখন আমাদের কারেন্টলি অ্যাভেলেবেল কত, 0013 না? 00, জি ম্যাম। হ্যাঁ 0013। এই যে 0013 হলো, এখন আমরা কি করব, ব্যাক ট্র্যাকিং করে কারেন্ট অ্যাভেলেবেল এর সাথে আবার এগুলোকে এখন কম্পেয়ার করব। এখন দেখো আবার আমরা এখন P1 এ আসলাম, P1 এ এসে দেখি এইটাকে স্যাটিসফাই করা যায় কিনা। তো P1 এই যে দেখো P1 এ R1 হচ্ছে 1, মানে তার R1 এ রিকোয়েস্ট হচ্ছে একটা, কিন্তু অ্যাভেলেবেলে আমাদের কোনো R1 নাই, তাহলে এবারও এটাকে কি করা যাচ্ছে না, স্যাটিসফাই করা যাচ্ছে না। হ্যাঁ, এখন আমরা কি করব, পরের অর্ডার P2 চেক করব। এখন দেখি P2 চেক করে এটাকে স্যাটিসফাই করা যায় কিনা। এই যে দেখো P2 এর ক্ষেত্রে দেখি R1 এ তার রিকোয়েস্ট হচ্ছে 0, R1 এ অ্যাভেলেবেল 0, দ্যাট মিন্স করা যাচ্ছে। R2 তে তার হচ্ছে 0 এবং হচ্ছে এখানে আমাদের অ্যাভেলেবেল 0, এটা স্যাটিসফাই করা যাচ্ছে। R3 তে আমাদের রিকোয়েস্ট হচ্ছে 1, অ্যাভেলেবেল 1, স্যাটিসফাই করা যাচ্ছে।
ওই যে কন্ডিশনে কি বলেছিলাম কি লেস দেন অর ইকুয়াল হতে হবে, তাই না? তার মানে কি আমার দরকার 1 টাকা, ব্যাংকেও আছে 1 টাকা, তাহলে আমি ব্যাংক থেকে লোনটা নিতে পারবো। তো এখানে আমার রিকোয়েস্ট আছে 1 টাকা এবং অ্যাভেলেবেল আছে 1 টাকা, তো এক্ষেত্রেও কিন্তু কি করা যাচ্ছে, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা যাচ্ছে। আর পরে আমার রিকোয়েস্ট হচ্ছে 0 কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল 3 টাকা, তার মানে এখন কি করা যাচ্ছে, P2 কে স্যাটিসফাই করা যাচ্ছে, তাই না? P2 কে স্যাটিসফাই করা যাচ্ছে, দেখো তো। জি ম্যাম। P2 কে স্যাটিসফাই করা যাচ্ছে। এখন যখন P2 কে স্যাটিসফাই করা যাবে তখন আমরা P2 কে কি করব, সেফ স্টেটে সিকোয়েন্স হিসেবে লিখে ফেলবো। তো P2 লিখে ফেললাম। আর P2 কে যখন আমি লিখে ফেলবো, P2 কি করবে, P2 লিখে ফেলা, স্যাটিসফাই করে ফেলা মানে কি, P2 কাজ কমপ্লিট করে ফেলা। P2 কাজ কমপ্লিট করে ফেলবে। আর P2 যখন কাজ কমপ্লিট করে ফেলবে তখন সে কি করবে, তার রিসোর্স গুলো সে সিস্টেমে রিলিজ করে দিবে। রিলিজ করে দিলে কি হবে, এই রিসোর্স গুলো গিয়ে অ্যাভেলেবেল এর সাথে যোগ হয়ে যাবে। তো P2 যেহেতু স্যাটিসফাই হলো, P2 এর যে অ্যালোকেশন গুলো ছিল সেগুলা সে কি করবে, রিলিজ করে দেওয়ার কারণে এগুলা গিয়ে যোগ হয়ে যাবে কারেন্ট অ্যাভেলেবেল এর সাথে। তো কারেন্ট অ্যাভেলেবেল হচ্ছে আমাদের কত, 0013, এটার সাথে যোগ হবে কি, P2 এর অ্যালোকেশন। তো P2 এর অ্যালোকেশন কত, 1100। তো এখন আমরা কি করব, R1 যোগ করব 3, R2 যোগ করব 1, 01, R3 যোগ করব 1, R4 যোগ করব 1। তাহলে এখন আমাদের কারেন্ট অ্যাভেলেবেল কত, 3টা 1, 3, এটা না? জি ম্যাম। হ্যাঁ। তো তাহলে আমাদের সিস্টেমে কি আসলো, P3 আসলো, P2 আসলো, P1 এখনো থেকে গেল। এখন আমরা আবার ব্যাক ট্র্যাকিং করে এখন আবার P2 কে চেক করব। এখন দেখি P2 এর রিকোয়েস্ট কে এক্ষেত্রে আমরা গ্র্যান্ট করতে পারি কিনা। এখন কিন্তু করা যাবে, দেখো R1 তার রিকোয়েস্ট একটা, কিন্তু সিস্টেমে অ্যাভেলেবেল কি আছে, 1 আছে, তাই না? তাহলে এখন কি করা যাচ্ছে, P1 কে স্যাটিসফাই, জি ম্যাম, হয়ে গেছে। হ্যাঁ P1 কে স্যাটিসফাই করা যাচ্ছে। আর P1 কে যেহেতু স্যাটিসফাই করা যাচ্ছে তাহলে তার অ্যালোকেশন কি হয়ে যাবে, কারেন্ট অ্যাভেলেবেল এর সাথে যোগ হয়ে যাবে। তো কারেন্ট অ্যাভেলেবেল ছিল কত আমাদের, 3টা 1 3, এটার সাথে যোগ হবে কত, 0100। তো যোগ করলে কত হবে এখানে, 4 1 2 1, 12 14। তো 12 14 হচ্ছে কারেন্ট অ্যাভেলেবেল। এখন দেখো এই যে আমাদের সিস্টেমে কিন্তু 3টা প্রসেস ছিল, P1 P2 P3, তিনটা প্রসেসই চলে আসছে। P3 ও তার কাজ কমপ্লিট করতে পারছে, ম্যাম, P2 ওখানে না ও তার, 3 হবে না, 4 না তো 3 না? ম্যাম না 3 লাস্ট হবে তো এটা। কোনটা, লাস্ট ম্যাম হচ্ছে P1। আচ্ছা আচ্ছা 3 হবে, হ্যাঁ যোগ করে যা আসবে তাই লিখে ফেলবো আর কি। এখন দেখো তার মানে কি আলটিমেটলি P3 ও তার কাজ কমপ্লিট করতে পারছে, P2 ও করতে পারছে, P1 ও করতে পারছে। কোন প্রসেস কি ওয়েট করছে এখন, না ম্যাম। করছে না। দ্যাট মিন্স তাহলে যখন সিকোয়েন্সে সব প্রসেস চলে আসবে তখন আমরা বলতে পারবো এটা সেফ স্টেটে আছে এবং ওইখানে কোনো ডেডলক নাই। ম্যাম বুঝিনি, আবার একটু বলবেন? হ্যাঁ, তাহলে আমরা বলবো এখন এইখান থেকে আমরা যে অনুসিদ্ধান্তে আসতে পারলাম সেটা হচ্ছে কি, এইখানে কি হলো, যখন সব প্রসেস আমাদের সেফ স্টেটে চলে আসলো তখন আমরা বলতে পারবো এই সিস্টেমটা এইখানে কোনো ডেডলক নাই, ডেডলক ফ্রি। তার মানে যদি সবগুলোতে সেম স্টেটে চলে আসে তখনই আমরা কেবল বলতে পারবো যে এটা ডেডলক না। হ্যাঁ বাট যদি ডেডলক, কখনো ম্যাম আমার যে কোন একটা ওটা স্টেট না ইনকমপ্লিট আসে, আমরা থাকে না আসে তখন এটা ডেডলক, আনসেফ স্টেট। তখন আমরা ধরো এখানে যদি এরকম হয় P2 আসলো, P1 আসলো কিন্তু P3 আসে নাই, ঠিক আছে, P3 কোনোভাবে এই সিকোয়েন্সে আসে না, তখন এটাকে আমরা বলবো আনসেফ স্টেট এবং এখানে ডেডলক আছে। বুঝাতে পেরেছি? তো সেফ জি ম্যাম, স্টেটে ক্লিয়ার। আসতে হলে কি হতে হবে, প্রত্যেকটা প্রসেসকেই আসতে হবে, প্রত্যেকটা প্রসেসকেই তার কাজ কমপ্লিট করতে হবে, তখনই আমরা বলবো এখানে কোনো ডেডলক নাই। ইনকেস যদি এরকম হয় কোনো একটা প্রসেস আসতে পারে নাই তখনই এটা হয়ে যাবে আনসেফ স্টেট, আর আনসেফ স্টেট মানে হচ্ছে ওইখানে ডেডলক আছে। ক্লিয়ার? বুঝে দিচ্ছে, সবাই কি বুঝতে পেরেছি এই গ্রাফটা?
ম্যাম আমার একটা জায়গায় কনফিউশন আছে, সেটা হ্যাঁ হচ্ছে বলো। যে যদি আমাদের ডেডলক মানে থাকে যখন হুম, আমার কোন একটা প্রসেসের প্রসেসটা ফুলফিল হচ্ছে না বা সেভ স্টেটে আসতেছে না, হ্যাঁ যেমন আমরা এখানে পি ওয়ান এর কথা বললাম লাস্টে, হ্যাঁ এটা যদি যদি, হ্যাঁ যদি সেক্ষেত্রে না ম্যাম এটাকে আসতো, কিভাবে আমি আসলে যদি না, যদি না আসতো তখন এটাকে আমরা বলতাম এটা ডেডলক। আর ডেডলক, হ্যাঁ, আর ডেডলক যদি হয় তখন আমরা ধরো P1, দাদু ফোন দেয়, আমি ক্লাসের মধ্যে ঝামেলা এই উড়াইতেছে। আনছি কি, আচ্ছা তুমি একটু আগে বলছো ধরো P1 আসে নাই, তো আমরা এটাকে বললাম এটা ডেডলক, তাই না? এখন P1 কে নিয়ে আসার জন্য কি করতে হবে, কিভাবে এখানে ডেডলক অ্যাভয়েড করা যায় বলো তো? যেখানে তার রিসোর্স কম ছিল, রিকোয়েস্টটাকে সে এক্ষেত্রে উইথড্র করতে পারে, অথবা যদি অ্যাভেলেবেলে কোনো রিসোর্স কম থাকে সেই ক্ষেত্রে রিসোর্স সংখ্যা বাড়াতে পারে। বুঝে গেছে? জি ম্যাম। হ্যাঁ, হয় রিসোর্স সংখ্যা বাড়াতে পারে অথবা রিকোয়েস্টকে উইথড্র করতে পারে, যাতে হচ্ছে এই ক্ষেত্রে ডেডলক না হয়। এখন ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ওকে। ডেডলক হয় এরকম একটা এক্সাম্পল দেখতে পারবো। হ্যাঁ এই যে আর কয়েকটা আছে এখানে, এখানে আরেকটা দেওয়া আছে কি উইথ ডেডলক, তারপর আরেকটা আছে কি নো ডেডলক, আরো দুটো ফিগার দেওয়া। তো প্রথমটা তো আমরা চেক করলাম কি উইথ নো ডেডলক, তাই না? জি ম্যাম। তো সেম ভাবে যদি এই দুইটাতে আমরা বের করি তাহলে কি হবে, ডেডলক, ডেডলক নাই। আচ্ছা ডেডলক যেহেতু নাই, এটা তো আমরা একটা দেখলাম, এখানেও আরেকটা আছে নো ডেডলক, আর আরেকটা আছে এখানে কি উইথ আ ডেডলক, তাহলে এটা একটু আমরা বের করি। হ্যাঁ জি ম্যাম। এটা ওকে, এটা তোমরা নিজেরাই পারার কথা, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রসেস, প্রসেস হচ্ছে কয়টা এখানে, চারটা, তিনটা, চারটা প্রসেস হচ্ছে তিনটা, P1 থেকে P3 পর্যন্ত, P1 P2 P3। দেখো তো আগেরটার সাথে এইটার পার্থক্য কি বলতো, এই যে এই ফিগারটা, হ্যাঁ ম্যাম এখানে পি3 থেকে একটা আর2 রিসোর্সে হচ্ছে হ্যাঁ একটা রিকোয়েস্ট। এই যে এইটা হচ্ছে আগের ফিগার, আগের ফিগারে এখানে কিন্তু কানেকশন নাই, তাই না? পরের ফিগারে কিন্তু এখানে একটা কানেকশন আছে, জাস্ট এতটুকুই তো ডিফারেন্স। বুঝে গেছে? তো এখানে ডেডলক আছে বলা আছে, তাহলে আমরা দেখি ক্যালকুলেশন করে আসলে ডেডলক হয় কিনা। তাহলে প্রসেস হচ্ছে তিনটা, P1 P2 P3, ঠিক আছে। আর এখানে হচ্ছে অ্যালোকেশন বা হোল্ডিং, অ্যালোকেশন লিখে ফেলিও তোমরা, R1 R2 R3 R4, কথা কি শোনা যায়? জি ম্যাম। জি ম্যাম। ওকে। আর এখানে হচ্ছে নিড বা রিকোয়েস্ট, যেটাই দেখুন নিড অর রিকোয়েস্ট, অর আর রিকোয়েস্ট, রিকোয়েস্ট হচ্ছে আমাদের কয়টা, চারটা, R1 R2 R3 R4। তাহলে আমরা দেখি এখন রিকোয়েস্ট P1 থেকে কার কার দিকে রিকোয়েস্ট যাচ্ছে। এই দেখো P1 থেকে শুধুমাত্র R1 এর দিকে রিকোয়েস্ট যাচ্ছে, তো R1 এর ঘরে 1 হবে, R2 এর দিকে রিকোয়েস্ট যাচ্ছে না, R3 এর দিকে রিকোয়েস্ট যাচ্ছে না, R4 এর দিকে রিকোয়েস্ট যাচ্ছে না, তো সবগুলো কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এরপরে দেখি P2, P2 থেকে কোন কোন দিকে রিকোয়েস্ট যাচ্ছে দেখো তো, P2 থেকে শুধুমাত্র R3 এর দিকে রিকোয়েস্ট যাচ্ছে, তো R3 এর ঘরে 1 হবে, বাকিগুলো জিরো হবে। এরপর দেখি P3 কোথায়, এই যে P3 এখানে, P3 থেকে কোন দিকে রিকোয়েস্ট যাচ্ছে, শুধুমাত্র R2 এর দিকে রিকোয়েস্ট যাচ্ছে, আর কোনো দিকে যাচ্ছে না, তো R2 এর ঘরে 1 হবে, বাকিগুলো জিরো হবে। এতটুকু ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। এখন আমরা এখান থেকে তার অ্যালোকেশনটা বের করে ফেলি। তাহলে দেখি P1 কোথায়, এখানে P1, P1 এর দিকে কোন কোন রিসোর্স থেকে লাইন আসে দেখি তো। R1 থেকে কি P1 এর দিকে যাচ্ছে, যাচ্ছে না, তার মানে জিরো। R2 থেকে কি P1 এর দিকে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, একটা যাচ্ছে। R3 থেকে কি যাচ্ছে, যাচ্ছে না, জিরো। R4 থেকে কি যাচ্ছে, যাচ্ছে না, জিরো। এরপর P2 কোথায়, P2 এখানে দেখি, R1 থেকে কি তার দিকে যাচ্ছে, যাচ্ছে 1।
R2 থেকে কি তার দিকে যাচ্ছে? যাচ্ছে 1। R3 থেকে কি তার দিকে যাচ্ছে? যাচ্ছে না, 0। R4 থেকে কি যাচ্ছে? যাচ্ছে না, 0। এরপর দেখি আমরা P3 কোথায়? P3 এখানে। দেখি তো R1 থেকে কি P3 এর দিকে যাচ্ছে? যাচ্ছে না, 0। R2 থেকে কি P3 এর দিকে যাচ্ছে? যাচ্ছে না, 0। R3 থেকে কিন্তু P3 এর দিকে যাচ্ছে, তার মানে 1। R4 থেকে কি R3 এর দিকে যাচ্ছে? যাচ্ছে না, 0। তো আমরা শুরুতেই টেবিলটা ক্রিয়েট করে নেব। এতটুকু তো বুঝতে পেরেছি। জি ম্যাম। এখন কি করতে হবে? কারেন্ট অ্যাভেলেবিলিটি বের করতে হবে। তো R1 এ যদি আমরা দেখি, R1 এর ইনস্ট্যান্স হচ্ছে কি? একটা ইনস্ট্যান্স। R1 কে কে ইউজ করে? P2 ইউজ করে। দ্যাট মিন্স R1 এ এখানে কিন্তু কোনো কিছু অ্যাভেলেবেল নাই। তো R1, R2, R3, R4। তো R1 এর কারেন্ট অ্যাভেলেবিলিটি কি? 0। R2 কোথায়? এই যে R2 এখানে। R2 তে হচ্ছে দুইটা ইনস্ট্যান্সকে P1 এবং P2 হোল্ড করে আছে, ইউজ করে। তার মানে এখানে এক্সট্রা নাই, কোনো কিছু অ্যাভেলেবেল নাই, তাহলে 0। R3 কোথায়? R3 এখানে। তো R3 এর ইনস্ট্যান্স হচ্ছে একটা, আর এই ইনস্ট্যান্সকে কে হোল্ড করে আছে? P3। দ্যাট মিন্স R3 কে ইউজ করে P3। তো R3 এখানেও অ্যাভেলেবেল নাই। এখানে হচ্ছে R4 এ কিন্তু তিনটে অ্যাভেলেবেল, কেউ এগুলোকে ইউজ করে না। ঠিক আছে, তো আমরা কি করলাম? টেবিল ক্রিয়েট করলাম, এর পাশে কারেন্ট অ্যাভেলেবিলিটি লিখে দিব। তো কারেন্ট অ্যাভেলেবিলিটি 0003। এখন আমরা কি করব? P1 এর সাথে P1 এর যে নিড, P1 এর নিডের সাথে কারেন্ট অ্যাভেলেবিলিটিকে কম্পেয়ার করব। তাহলে দেখো, প্রথমে আমাদের নিড কত? 1, 3টা 0, কিন্তু আমাদের কারেন্ট অ্যাভেলেবিলিটি আছে কত? 003। তো R1 কে কিন্তু স্যাটিসফাই করা যাচ্ছে না। করা যাচ্ছে? করা যাচ্ছে না। তাহলে R1 এই ক্ষেত্রে কি হবে না? আসবে না। সেফ সিকোয়েন্স বা সেফ স্টেট লেখার জন্য। তো P1 কিন্তু আসে নাই, কারণ P1 এর R1 কে কিন্তু আমরা কারেন্ট অ্যাভেলেবিলিটি দ্বারা স্যাটিসফাই করতে পারি নাই। এরপরে আমরা P2 দেখি তো P2 এর ক্ষেত্রে আমাদের নিড কত? 0010, কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে কত? 0003। তো এইটাকেও কিন্তু এই যে দেখো R3 দরকার R3 তে 1, কিন্তু আমাদের R3 তে আছে 0। তার মানে কি P2 কেও স্যাটিসফাই করা যাচ্ছে না। করা যাচ্ছে? নো ম্যাম। হ্যাঁ। এখন আমরা P3 দেখি। P3 তে দেখো আছে কত? রিকোয়েস্ট হচ্ছে 0100, কিন্তু আমাদের আছে কত? তিনটা 01। দ্যাট মিন্স R2 তে রিকোয়েস্ট হচ্ছে 1, কিন্তু R2 তে অ্যাভেলেবেল আছে 0। তার মানে কি R2 কে কি স্যাটিসফাই করা যাচ্ছে? করা হ্যাঁ, যাচ্ছে এটাও না। স্যাটিসফাইড। তো না, P3 ডেডলক কিন্তু হবে। কোনোটাই আসে না। তো এখানে সেফ সিকোয়েন্সে কোনো কিছুই আসে না। তাহলে সেফ সিকোয়েন্সে যেহেতু কিছু নাই, তাহলে আমরা বলতে পারি এখানে ডেডলক আছে। এই জন্য এটা বলছে কি, রিসোর্স অ্যালোকেশন গ্রাফ উইথ আ ডেডলক। বুঝে গেছে এটা? জি ম্যাম। ওকে। জি ম্যাম। তো এটা হচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, যেখানে ডেডলক আছে। তাহলে আমরা বলতে পারি কি, যখন কোনো একটা সার্কুলার থাকে, সার্কুলার ওয়েট, এরকম যদি একটা সার্কুমেস্টেন্স থাকে এবং যদি মাল্টিপল ইনস্ট্যান্স থাকে, তাহলে এই ক্ষেত্রে ডেডলক থাকতেও পারে, ডেডলক নাও থাকতে পারে। ডেডলক থাকবে কি থাকবে না, এটা আমরা কি করব? এরকম করে ক্যালকুলেশন করে বের করব এবং লাস্টে গিয়ে জাস্টিফাই করব এখানে কি ডেডলক আছে, ডেডলক নাই। আর এইখানে দেখো, এখানেও কিন্তু কি দেখাচ্ছে? একটা সার্কুলার ওয়েটে দেখাচ্ছে, বাট এখানে কিন্তু কি নাই? নো ডেডলক, ডেডলক নাই। সো এটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করে বের করিও। করা যাবে এটা? জি ম্যাম, পারবো। ওকে, জি তাহলে ম্যাম। এটা আমি আর দেখাচ্ছি না। হ্যাঁ, সো এতটুকু গেল আমাদের রিসোর্স অ্যালোকেশন গ্রাফ নিয়ে। রিসোর্স অ্যালোকেশন গ্রাফের ক্ষেত্রে আরেকটা তোমাদের কোশ্চেন যেরকম থাকে, সেটা হচ্ছে ম্যাম, কোশ্চেন কি ম্যাম জাস্ট গ্রাফ দিয়ে দেবে, সেখান থেকে তো আমাদের চেক করতে হবে যে ডেডলক বা ডেডলক কিনা, এটা হ্যাঁ, কিছু? দুটো ধরনের হতে পারে। হয় তোমাকে এরকম একটা ফিগার বা গ্রাফ দিয়ে দিবে, সেখান থেকে বলবে তুমি বের করো ডেডলক আছে কি ডেডলক নাই। অথবা এরকমও হতে পারে যে একটা টেবিল দিয়ে দেওয়া থাকবে, ওই টেবিল থেকে তোমাকে বলবে বের করো রিসোর্স অ্যালোকেশন গ্রাফ এবং দেখাও ওইখানে
কোনো ডেডলক আছে নাকি ডেডলক নাই। তো দুইটা সিচুয়েশন হতে পারে, গ্রাফ থেকে বলতে পারে বের করো, আবার টেবিল থেকে বলবে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ ড্র করো এবং দেখাও এখানে ডেডলক আছে নাকি ডেডলক নাই। তো আমরা এতক্ষণ দেখলাম কি গ্রাফ থেকে, হ্যাঁ এখন আমরা দেখবো টেবিল থেকে। তো যদি এরকম একটা টেবিল দেওয়া থাকে, এই যে বলছি কি ড্র রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, রিসোর্স অ্যালোকেশন গ্রাফ ড্র করো, তাহলে আমাদের কি করতে হবে, এই ফিগার থেকে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ ড্র করতে হবে। তাহলে আমরা দেখি এইখানে রিসোর্স টোটাল কয়টা, 4টা, R0 R1 R2 R3। প্রসেস কয়টা, 4টা, P0 P1 P2 P3। ঠিক আছে, তাহলে প্রসেস 4টা, রিসোর্স 4টা। তো এটা ড্র করার জন্য এই যে দেখো তাহলে দেখো প্রসেস কয়টা, 4টা, P0 P1 P2 P3। রিসোর্স কয়টা, 4টা, রিসোর্স হচ্ছে 4টা, R0 R1 R2 R3। ঠিক আছে, সো R0 থেকে R3 পর্যন্ত, P0 থেকে P3 পর্যন্ত 4টা রিসোর্স, 4টা প্রসেস। এখন আমাদের কি করতে হবে, রিকোয়েস্ট এবং অ্যালোকেশন এগুলা বের করতে হবে। তো রিকোয়েস্ট আমরা কি করে থাকি, রিকোয়েস্টের ক্ষেত্রে কি হয়, প্রসেস থেকে রিসোর্সের দিকে যায়, তাই না, প্রসেস থেকে রিসোর্সের জি দিকে ম্যাম। যায়। হ্যাঁ, তাহলে আমরা এখন P0 এর জন্য রিকোয়েস্টটা দেখে ফেলি। দেখো P0 থেকে R0 এর দিকে যাচ্ছে না, P0 থেকে R1 এর দিকে যাবে। তো P0 থেকে এই যে দেখো R1 এর দিকে যাচ্ছে, P0 থেকে R2 এর দিকে যাচ্ছে না, P0 থেকে R3 এর দিকে যাচ্ছে না। ঠিক আছে, শুধুমাত্র কিসের দিকে যাচ্ছে, R1 এর দিকে যাচ্ছে। সেম ভাবে আমরা পরেরটা দেখি P1। P1 থেকে কোন দিকে যাচ্ছে, শুধুমাত্র R0 তে যাচ্ছে, R1 এ যাচ্ছে এবং R3 তে যাচ্ছে, অনলি R2 তে যাচ্ছে না। তাহলে দেখি P1 কোথায়, এই যে দেখো P1, P1 থেকে কোথায় কোথায় যাচ্ছে, R0 তে যাচ্ছে, এই যে দেখো P1 থেকে R0 তে যাচ্ছে, P1 থেকে R2 তে যাচ্ছে, এই যে দেখো P1 থেকে R2 তে যাচ্ছে, P1 থেকে R3 তে যাচ্ছে না। R3 কোথায়, R3 তে যাচ্ছে, R2 তে যাচ্ছে না, এই যে দেখো R3 তে যাচ্ছে, R2 তে কিন্তু যাচ্ছে না। এরপর আমরা পরেরটা দেখি, P3 এর জন্য দেখি, P2 এর জন্য দেখি, P2 এখানে, P2 থেকে দেখো R1 এ যাচ্ছে, R0 তে যাচ্ছে, P2 থেকে শুধুমাত্র R0 তে যাচ্ছে, আর কোথাও যাচ্ছে না। তো P2 থেকে শুধুমাত্র কোথায় যাচ্ছে, P2 কোথায়, এই যে দেখো এখানে P2, P2 থেকে শুধুমাত্র R0 তে যাচ্ছে, আর কোথাও যাচ্ছে না। দেখো তার কোথাও কি যাচ্ছে, যাচ্ছে না। সেম ভাবে আমরা P3 এর জন্য দেখি, P3 থেকে কোথায় যাচ্ছে, P3 থেকে শুধুমাত্র R2 তে যাচ্ছে। তো P3 কোথায়, এই যে P3, P3 থেকে শুধুমাত্র R2 তে যাচ্ছে। এতটুকু কি করতে পারবো? জি ম্যাম। পারবো। এখন আমরা কি করব, হোল্ডিং বা অ্যালোকেশনটা বের করব। হোল্ডিং বা অ্যালোকেশনে কি হয়, রিসোর্স থেকে প্রসেসের দিকে যায়। এখন দেখি আমরা P0 এর দিকে কোন কোন রিসোর্স থেকে যাচ্ছে। দেখো P0 কোথায়, P0 এখানে, R0 থেকে যাচ্ছে। তো R0 কোথায়, এই যে দেখো R0 থেকে যাচ্ছে, R1 থেকে যাচ্ছে না, R2 থেকে যাচ্ছে না, R3 থেকে যাচ্ছে না। দেখো R1 থেকেও যাচ্ছে না, R2 থেকেও যাচ্ছে না, R3 থেকেও যাচ্ছে না, শুধুমাত্র কোথা থেকে যাচ্ছে, R0 থেকে যাচ্ছে। তারপর আমরা P1 দেখি, P1 এর দিকে কোন কোন রিসোর্স থেকে যাচ্ছে, শুধুমাত্র R2 থেকে যাচ্ছে। এই যে দেখো P1 কোথায়, P1 এখানে, শুধুমাত্র R2 থেকে যাচ্ছে। এরপর আমরা P2 এর জন্য দেখি, P2 কোথায়, P2 এখানে। তো P2 এর জন্য কোথা থেকে যাচ্ছে, R1 থেকে যাচ্ছে এবং R3 থেকে যাচ্ছে। তো P2 কোথায়, এই যে P2 হচ্ছে এখানে। তো R1 থেকে আসবে এবং R3 থেকে আসবে। তো এই যে দেখো R1 থেকে আসে এবং R3 থেকে আসে। এরপর আমরা P3 এর জন্য দেখি, P3 থেকে শুধুমাত্র R2 থেকে আসে এবং R3 থেকে আসে। তো P3 কোথায়, এই যে P3 এখানে।
দেখো R2 থেকে আসে এবং R3 থেকে আসে। তো এইভাবে আমরা কি করব, রিসোর্স অ্যালোকেশন গ্রাফটা ড্র করে নিব। এতটুকু ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে, এই যে অ্যাভেলেবিলিটি, এটা কি, এটা তো আমাদের কোশ্চেনে দেওয়াই আছে কারেন্ট অ্যাভেলেবিলিটি। এখন এই অ্যাভেলেবিলিটির সাথে নিড বা রিকোয়েস্ট, এটাকে আগের মতো করে কম্পেয়ার করব, কম্পেয়ার করে সেফ সিকোয়েন্স বের করব। যদি সব প্রসেস চলে আসে তখনই বলবো এইটাতে ডেডলক নাই। যদি কোনো একটা প্রসেস এখানে না আসে তার মানে এখানে ডেডলক আছে। বাকিটা কি করা যাবে? ম্যাম এখানে অ্যাভেলেবিলিটিটা কি আমাদের দিয়ে দিবে নাকি আমরা মানে বের করবো না? এটা এটা অ্যাভেলেবেল, কিভাবে কি করবো? অ্যাভেলেবেল এখানে দেওয়া থাকবে। মানে কারেন্ট অ্যাভেলেবিলিটি যেটা হ্যাঁ আমরা বের করতাম সেটা এখানে দিয়ে থাকবে এখানে, আগে থেকে। হ্যাঁ এখানে টেবিলের ক্ষেত্রে দেওয়া থাকবে। আচ্ছা, বুঝতে পারছি। এখন দেখো এখানে করে লাস্টে আমরা যে মানটা পাবো, লাস্টে তো আমাদের একটা চলে আসে না, 2123। এই 2123 হচ্ছে আমাদের টোটাল ইনস্ট্যান্স। দ্যাট মিন্স আর জিরোর ইনস্ট্যান্স কয়টা? দুইটা। এই যে দেখো আর জিরোর ম্যাম ইনস্ট্যান্স দুইটা। এরপর হচ্ছে আমাদের একটু আর ওয়ান এর ইনস্ট্যান্স কয়টা আমাদের? একটা। তো ভিতরে ইনস্ট্যান্স দিয়ে দিতে হবে ফাইনালি। আর2 এর ইনস্ট্যান্স কয়টা? দুইটা। এই যে আর2 এর ইনস্ট্যান্স দুইটা। আর3 এর ইনস্ট্যান্স কয়টা? তিনটা। এই যে ভিতরে আমরা 3 দিয়ে দিলাম। হ্যাঁ বলো এবার। ম্যাম আমরা P0 আগে না নিয়ে P2 আগে নিয়েছি কি ম্যাম? কারণ P0 এবং P1 কে শুরুতে স্যাটিসফাই করে নাই। বুঝা গেছে? ধরো আমরা কি করি, কম্পেয়ার করি না, চেক করি না। এই যে একটু আগে দেখালাম নিডের সাথে অ্যাভেলেবেল কে কম্পেয়ার করব। সো কম্পেয়ার করে আমরা দেখলাম P0 কে শুরুতে কি করে নাই, স্যাটিসফাই করে নাই। P1 কে শুরুতে স্যাটিসফাই করে নাই। P2 কে স্যাটিসফাই করছে। এই জন্য আমরা P2 এর অ্যাভেলেবেল কত, এই যে P2 এর জন্য এইটা দেওয়া ছিল, এইটা আমরা এই যে দেখো P2 এর অ্যাভেলেবিলিটির সাথে কারেন্ট অ্যাভেলেবিলিটিকে আমরা যোগ করে দিলাম ওই যে আগের নিয়মে। তারপরে এখানে P3 কে স্যাটিসফাই করে নাই, এই জন্য P3 লেখা হয় নাই। এরপর আমরা কি করব, আবার শুরু থেকে চেক করব। শুরু থেকে চেক করে এসে দেখলাম P0 কে স্যাটিসফাই করলো, এই জন্য P0 এর অ্যাভেলেবিলিটি এখানে নিয়ে এসে যোগ করে দিলাম। তারপরে দেখলাম P1 কে স্যাটিসফাই করলো, এই জন্য P1 এর অ্যাভেলেবিলিটি এখানে নিয়ে কারেন্ট অ্যাভেলেবিলিটির সাথে যোগ করে দিলাম। এরপরে দেখলাম P3 কেও স্যাটিসফাই করলো, তো P3 এর যে কারেন্ট অ্যাভেলেবিলিটি 0011 কি করলাম, কারেন্ট অ্যাভেলেবিলিটির সাথে যোগ করে ফাইনাল অ্যাভেলেবিলিটি আমরা বের করলাম। এই অ্যাভেলেবিলিটি যেটা, এটাই হচ্ছে কি প্রতিটা রিসোর্সের ইন্ডিভিজুয়াল ইনস্ট্যান্স। এখন ক্লিয়ার? জি ম্যাম। ঠিক আছে। সো এই পিডিএফটা অথবা এটা আমার নিজে সলভ করা, এটা তোমাদের কোনো স্লাইডে নাই, কিন্তু মাঝে মধ্যে এই ধরনের কোশ্চেন থাকে। তো এই ডকুমেন্টটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। ওকে ম্যাম। ম্যাম এইখানে হচ্ছে যেহেতু আমরা সব সিকোয়েন্সের প্রত্যেকটা পেয়ে গেছি, যেমন P2, P0, P1, তো আমার সেফ এখন সিকোয়েন্স যদি কোনো ডেডলক নাই। কারণ ডেডলক নাই, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এটা যদি সিকোয়েন্স যদি বলতেন না, তার মানে এটা কোনো সর্টিং সিকোয়েন্স থাকবে নাকি আনসর্টেড না থাকবে, না, সমস্যা নেই। সর্টেড আনসর্টেড এখানে ফ্যাক্ট না, এখানে আসলেই হলো। মানে আনসর্টেড, সবগুলো আসলে হ্যাঁ হ্যাঁ, আনসর্টেড ভাবেও যদি সব আসে ইটস ওকে, কিন্তু স্ক্যানিং যখন আমরা এখানে করব, কম্পেয়ার যখন করব, তখন আমরা ট্রাই করব অর্ডারলি করার জন্য, উপর থেকে নিচের দিকে, আবার ব্যাকট্র্যাকিং উপর থেকে নিচের দিকে। ওকে ম্যাম, আর সেফ সিকোয়েন্সে যে অর্ডারে আসে সেই অর্ডারে আমরা লিখে ফেলবো। ঠিক আছে ম্যাম। ওকে, তাহলে আজকে আমি যা যা পড়ালাম এগুলো বুঝতে কি কোনো অসুবিধা আছে কারো? না ম্যাম। আচ্ছা, যদি যদি অসুবিধা না থাকে না তাহলে ম্যাম। রেকর্ডিংটি একটু অফ করে দাও। আজকে এতটুকু পর্যন্ত।